বাংলাদেশ বেতার, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের বিশেষ নাটক জন্ম বৃত্তান্ত। রচনা ও প্রযোজনা মুহাম্মদ আবুল কাশেম। নাট্যানুষ্ঠান জন্ম বৃত্তান্ত। এবার বলো, কি জন্য এসেছো? যে জন্য প্রত্যেকবার আসি সেজন্যে। মানে নাটক? হ্যাঁ আদিল ভাই, আগামী ঈদের জন্য একটা জমজমাট নাটক লিখে ফেলেন। চ্যানেলের সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে, প্রডিউসার টাকা নিয়ে বসে আছে। কিন্তু কি বিষয় নিয়ে লিখবো তা তো বলছো না। আদিল ভাই কি যে বলেন, আপনাকে সেটা বলে দিতে হবে নাকি? শুধু খেয়াল রাখবেন ঈদের নাটক একটু মজা টজা যেন বেশি থাকে। দেখো, আমি তো সাধারণত নগর জীবনের নানা রকম অসঙ্গতি নিয়ে লিখি। লেখাটা যাতে জীবনধর্মী হয় সে চেষ্টাই করি। করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে বোঝেনি তো, ঈদের নাটক সবাই একটু হালকা মেজাজেই দেখবে। রোমান্টিক দৃশ্য একটু বেশি রাখবেন। নায়ক নায়িকার প্রেমটা একটু বেশি হাইলাইট করবেন। বুঝতে পারছি। তা স্ক্রিপ্ট কবে দরকার? সপ্তাহ খানেকের মধ্যে দিতে পারলে ভালো হয়। নায়ক নায়িকার শিডিউল নেওয়া হয়ে গেছে। প্রডিউসার কি বলেছি আজকের মধ্যে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে। সে কি, স্ক্রিপ্ট রেডি হলো না, নায়ক নায়িকার শিডিউল নিয়ে ফেললে? বোঝেনি তো, ঈদের বাজার, দেরি হয়ে গেলে নায়ক নায়িকার লেজে হাত দেওয়া যাবে না। কিন্তু পরে যদি তাদের ক্যারেক্টার পছন্দ না হয়? আপনি হাসালেন আদিল ভাই, ক্যারেক্টার দিয়ে কি হবে? কথা বলবে তো টাকা। আপনি ভাববেন না, আমি সব ফিট করে নেব। একটা আইডিয়া অবশ্য মাথায় আছে, তবে নায়ক নায়িকার প্রেম তো তাদের বেশি পাবে না। আপনি লিখে ফেলুন তো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আরে শুনুন, আপনাকে কিছু অ্যাডভান্স করার জন্য প্রডিউসারকে বলে দেব, নইলে তো আপনি ইনসেনটিভ পাবেন না। আপনি আজ থেকে লেগে যান, আমি ফোনে আপনার প্রোগ্রেস মনিটর করব। আজ উঠে আদিল ভাই, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এসো। গত ঈদের নাটক তো কোনো চ্যানেলে গেল না, পুরো টাকাটাই লস। এইবারও কি হিরো হইব নাকি? আরে না, এইবার পক্কুটা একটা লইছি। এর মধ্যে 6খান সিরিয়াল আর কত যে সিঙ্গেল নাটক বিভিন্ন চ্যানেলে গেছে তার হিসাব নেই। এবারে নাটক চ্যানেলে যাইবই। এইটা তো খুব ভালো কথা। টাকা যখন খরচ করতাছি তখন ভালো ডিরেক্টর লওয়া নিয়ে অসুবিধা কোথায়? তো একখান কথা। তোমার আবার কি কথা? তোমার নাটকে আমাকে মনার একখান পাঠ দিতেইব, ওর বড় শখ পাঠকরণের। আরে সেই কথা তো আমি আগেই ভাইবে রাখছি। ডাইরেক্টরের সাথে এই নিয়ে আমার কথা হয়েছে। খুব ভালো কথা। তা খেয়াল রেখো, গত নাটকে আমার বোন মিলিরে যেমন পাঠ দিছিল সেইরম যেন নয়, খালি আসা আর যাওয়া, কোনো কথা নাই। কি করবা, মিলে জিন্দগিতে কোনো নাটক করছি নি। খালি পার্লারে সাইজে আসলেই তো নাটক হয় না। থাক ওসব কথা থাক, তখন আমাকে মোনা যেন ঠক না খায় সেই দিকে খেয়াল রেখেন। আচ্ছা আচ্ছা, রাখুন না। কি হলো, এমন করছো কেন? কেন, কি করছি? অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি শুধু পায়চারি করে যাচ্ছ, আর মাথায় এমনিতে তো চুল নেই, যে কটা আছে তাও আবার ছিঁড়ে ফেলতে চাচ্ছ। ঠাট্টা করছো? না না না, ঠাট্টা করবো কেন, যা সত্যি তাই বললাম। বলো, তোমার যা ইচ্ছা বলো। আর এদিকে আমি আছি এক মহা বিপদে। মা, কিসের বিপদ? প্রেম নিয়ে। কি সর্বনাশ, এই বয়সে তুমি আবার নতুন করে প্রেম শুরু করলে না? আরে দূর, আমার প্রেম নয়, আমার নাটকের নায়ক নায়িকার প্রেম। বেশ তো, লিখে দিবে। তুমি একজন অভিজ্ঞ নাট্যকার, নায়ক নায়িকার প্রেম নিয়ে লিখতে তোমার অসুবিধা কোথায়? আছে আছে, অসুবিধা আছে। গল্পের প্রয়োজনে যেটুকু প্রেম থাকা দরকার সেটুকু তো আছেই, কিন্তু তাতে ডিরেক্টর খুশি না, বলছে ঈদের নাটকে এই মেজমেজে প্রেমে চলবে না, আধুনিক প্রেম চাই। আধুনিক প্রেম মানে? এই বিষয়ে আমি তোমাকে বলতে পারবো না, এ নিয়ে কথা বলতে আমার রুচিতেও বাধে। তাহলে তো দেখছি তুমি মহা বিপদেই আছো। কি যে করি, এদিকে আবার টাকাও অ্যাডভান্স নিয়ে ফেলেছি। ওই টাকা দিয়েই তো তুমি আবার ঈদের শপিং করেছো। শোনো শোনো, আমি বলি কি, তুমি এ নিয়ে মন খারাপ করো না। ওরা যেভাবে চায় সেভাবেই লিখে দাও। টাকা যখন অ্যাডভান্স নিয়েছো সেটা তো আর ফেরত দেওয়া যাবে না। এছাড়ার উপায় কি? ওরা যেভাবে চায় তাই আমাকে করতে হবে, না হলে এ লাইনে টিকে থাকাই মুশকিল হবে। সংসারে টিকে থাকার জন্য কত মানুষের কত রকম কম্প্রোমাইজ করে চলতে হয়। তুমিও না হয় একটু করলে। তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। বেশ, আনো। শুটিং হাউস বুক করে রেখেছো তো?
আগে ভাগে না করলে শেষে কিন্তু ঝামেলা বাঁধাবে। বোঝই তো ঈদের বাজার, হাউস পাওয়াই মুশকিল। সে নিয়ে আপনি ভাববেন না রাহাত ভাই, অলরেডি বুকিং করা হয়ে গেছে। গুড। কিন্তু আমি ভাবছি অন্য কথা, শিডিউল ঠিক রাখা যাবে তো? কেন তোমার মনে এরকম সন্দেহ জাগলো কেন? আমাদের শিডিউল তো এ মাসের 29 আর 30, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি খবর নিয়ে জেনেছি আমাদের নায়ক পারভেজ ভাই অন্য এক পার্টিকে 28 তারিখ পর্যন্ত শিডিউল দিয়ে রেখেছে, শুটিং আবার কক্সবাজারে। শালা পয়সাটাকে চিনেছে খুব। একটা দিনও রেস্ট নেবে না, পাছে ওই দিনে টাকাটা মার যায়। একটু বাজার দর বেড়েছে তো তাই ধরাকে সরা জ্ঞান করছে। শোনো, তুমি তাকে রেগুলার ফোন দেবে। ফোন দিয়ে কি বলবো? ফোন দিয়ে বলবে 29 তারিখ সকাল 9টার মধ্যে তাকে সেটে চাই। আরে ঈদের নাটক বলে কথা, নইলে এত বড় অ্যামাউন্ট দিয়ে তাকে কন্ট্রাক্ট করা হতো না। তা না হয় দিলাম, কিন্তু 28 তারিখ পর্যন্ত যদি শুটিং থাকে তাহলে পরদিন সকালে কক্সবাজার থেকে আসবে কি করে? দ্যাট ইজ নট আওয়ার লুক আউট। তাকে আসতে হবে। টাকা নেবার সময় তো 1 পয়সাও ছাড় দেয় না। ঠিক আছে, তাই করব। আবার নায়িকা তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই তো? সে তো দেশে নেই, মানে? একটা ধারাবাহিকের শুটিংয়ের জন্য ব্যাংকক গেছে। না না, চিন্তার কিছু নেই, আমাকে বলে গেছে আগেই চলে আসবে। যাক, ঠিক থাকলেই ঠিক। কিন্তু রাহাত ভাই, মাত্র 2টো ক্যারেক্টারের শিডিউল নেওয়া হলো, বাকি সব ক্যারেক্টারের কি ব্যবস্থা নেওয়া হবে? তুমি এক কাজ করতে পারো। কি কাজ রাহাত ভাই? আদিল ভাইয়ের লেখার ধরন সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা আমাদের আছে। তুমি 2টো বাবা আর 2টো মা একটা কাজের মেয়ের বুকিং দিয়ে রাখতে পারো। স্ক্রিপ্ট পাওয়ার আগেই? হ্যাঁ, ঠিক আছে। তোমার এই ঈদের নাটক লিখতে গিয়ে আমার বেশ ধকল গেল। কেন আদিল ভাই? আপনি একজন অভিজ্ঞ নাট্যকার, ঈদের জন্য একটা নাটক লিখতে আপনার এত ধকল পোহাতে হলো কেন? আরে তোমরা কি আমাকে স্বাধীনভাবে লিখতে দিয়েছো নাকি? তোমাদের নানান রকম ডিমান্ড ফুলফিল করতে আমার একেবারে ত্রাহি অবস্থা। আরে আদিল ভাই, ঈদের নাটক বলে কথা। সবাই চায় গ্ল্যামার, চমক দেখাতে চায় সবাই। সেই জন্যই বাজারের ডিমান্ড অনুযায়ী আপনাকে কিছু সাজেশন দিয়েছি আর কি। তোমার সাজেশন অনুযায়ী চলতে গিয়ে আমার মূল গল্পের অনেক ক্ষতি করে ফেলেছে। কুছ পরোয়া নেই, নাটক হিট হলে দেখবেন নাট্যকার হিসেবে আপনি কোথায় উঠে গেছেন। ওভাবে উঠতে আমার আপত্তি আছে রাহাত। আহা, আপনি এত হতাশ হচ্ছেন কেন আদিল ভাই? আপনার মূল গল্প তো ঠিকই আছে। ঠিক আছে, নাটক তো লিখে দিলাম, এবার বানাও তোমার মতো করে। সে ব্যাপারে তো তোমাকে কিছু বলতে পারবো না, তবে খেয়াল রেখো আমার ইজ্জতটা যেন থাকে। কি যে বলেন আদিল ভাই, আপনি আমার উপর পুরো ভরসা রাখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, লেট আস হোপ ফর দ্য বেস্ট। আজ তাহলে আসি আদিল ভাই। এসো। হ্যালো পারভেজ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আপনি কক্সবাজার থেকে এখনো রওনা দেননি? না রে ভাই, এখনো পারি নাই। সর্বনাশ, তাহলে কি হবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল সকাল থেকে শুটিং। আর বলো না, এমন দুর্বল পার্টি, কোন রকম প্ল্যানিং বলতে কিছু নেই। এখন আমরা কি করব তাই বলেন। আর একটা সিকোয়েন্স বাকি আছে, লাইট হচ্ছে, এটা শেষ করে সোজা ঢাকায় রওনা হব। গাড়ি রেডি আছে। শোনো, রাহাত ভাইকে কিছু জানানো দরকার নেই, শুধু শুধু টেনশন করবেন। ব্যাপারটা শুধু তোমার মধ্যেই রাখো। তা তো বুঝলাম, সারা রাত জার্নি করে এসে শুটিং করবেন কি করে? আর পথঘাটের যা অবস্থা, কখন এসে যে পৌঁছান তা আল্লাহই জানে। বেশি চিন্তা করো না তো, বোঝোই তো ঈদের বাজার, পার্টি এমন ভাবে ধরে যে না করতে পারি না। স্ক্রিপ্ট নিয়েও তো একবারও কোনো আলোচনা হলো না, কাস্টিউম সম্পর্কেও কোনো কিছুই ধারণা দেওয়া হলো না। এগুলো কোনো সমস্যা নয়, স্পটে সব ম্যানেজ করে দেব। আর সাফিসিয়েন্ট কস্টিউম আমি নিয়ে যাব। যাই, শুটিংটাকে শেষ করি, রাখি। একটা বিপদ আসন্ন মনে হচ্ছে। রাহাত ভাইকে কি সব জানাবো? না, এই মুহূর্তে তাকে কিছু জানানো ঠিক হবে না। এমনিতেই নাটকের বাজেট নিয়ে তার মাথা গরম হয়ে আছে। অরিজিনাল বাজেটে কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রডিউসার কিছুতেই টাকা দিতে চাচ্ছে না। কি যে করি বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে শুই না আমারে বাজেট দিছেন, আমিও দেখে শুই না ভালো করে বুঝে লইয়া তারপর রাজি হয়েছে। এখন অন্য কথা কইলে তো চলবো না। সে কথা তো আমি অস্বীকার করছি না। ঈদের নাটক বলে সবাই বেশি পেমেন্ট নিচ্ছে। হিরো হিরোইন দুজনেই তো বাজেটের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। সেইটা তো আপনার আগে বোঝা উচিত ছিল। দরকার হইলে হিরো হিরোইন বদলে লইতেন। তা নিতে পারতাম, কিন্তু চ্যানেলে নাটক চালাতে গেলে কাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। যে দুজনকে নিয়েছি তাদের বাজার দর এখন তুঙ্গে। আচ্ছা, এদের কাস্টিং দেখলে যে কোনো চ্যানেল নাটকটা নিয়ে নেবে।
ও আচ্ছা, আমার মায়েটার জন্য এখন পাঠ ঠিক রাখছেন তো? ও নিয়ে আপনি ভাববেন না, আপনার মেয়ে নিশ্চয়ই অভিনয় করবে। এই নাট্যকারকে দিয়ে লিখেছেন তো? নাট্যকার লাগবে না, সেটা আমি ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, কি কথা বলেন আপনি? আহা, আপনি ঘাবড়াবেন না, সব কিছুর জন্য নাট্যকারের উপর নির্ভর করা যায় না, পরিচালককেও মাঝে মাঝে স্ক্রিপ্টের উপর হাত চালাতে হয়। এবার বলুন, টাকাটা দিবেন নাকি? দিবার তো চাইছিলাম না, এত করে যখন কইতেছেন তখন কিছু দিমু, তাই পুরাটা না। দেখুন, নাটক বিক্রি হলে লাভ পুরোটাই আপনার, আমরা কেউ এক পয়সাও পাবো না। আর নাটক না চললে, বিক্রি না হলে পুরো লসটাই আপনার। সুতরাং নাটকটা ভালো করে তৈরি করে ভালো দামে যাতে বিক্রি করতে পারি, সে ব্যাপারে নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা, মাইবা দেখি কি করণ যায়। রবিন, তুমি আগে বললে না কেন? তাহলে আরেকটু ঘুমিয়ে আসতে পারতাম। কাল রাত 3টে পর্যন্ত শুটিং করেছি। আগে বুঝতে পারিনি যে পারভেজ ভাই এত দেরি করবেন। ঘুমে একদম চোখ বুজে আসছে। আপনি এত রাত পর্যন্ত শুটিং করেন কেন? কি করব, সবার এক কথা, ফেসে গেছি, প্লিজ বাঁচান। এভাবে শুটিং করলে তো শরীর টিকবে না। সে তো ভালোই বুঝতে পারছি, এবার ঈদের কাজ শেষ করে আর এমন লোড নেবই না। কি ব্যাপার খলিল, কিছু বলবে? কোন সিকোয়েন্সের লাইট করব? একটু ওয়েট করো, রাহাত ভাই আগে আসুক। পারভেজ ভাই না এলে তো কোনো সিকোয়েন্সই করা সম্ভব হবে না। না না, আপনার আলাদা কিছু কাজ আছে। কই, স্ক্রিপ্টে তো দেখলাম না। আছে, আপনি ভালো করে দেখেননি। তা হবে হয়তো, স্ক্রিপ্ট ভালো করে দেখার সময় পেলাম কোথায়। খলিল, আপনি ওয়েট করেন, আপনার লোকজন সব এসেছে তো? সবাই এসেছে। রবিন, ঘুমানোর জন্য একটা রুম ঠিক করে দাও। এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে আসি। পারভেজ ভাই কখন আসেন তার ঠিক আছে, তবে 2 দিনের বেশি 1 সেকেন্ডও বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। তাতে তোমাদের নাটক হোক বা না হোক, আমার শিডিউল খুব টাইট। আসেন ম্যাডাম, আমি ব্যবস্থা করে দিতেছি। চলো, ব্যাগটা নিয়ে নাও। রবিন জি। তুমি আমাকে আগে বলবে না? আরে আগে জানলে তো শুটিং প্ল্যানটা অন্যরকম করতাম। আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু পারভেজ ভাই নিষেধ করলেন, বললেন আপনার টেনশন বাড়িয়ে লাভ নেই। আরে মিয়া, টেনশন তো এতে আরো বেড়ে গেছে। ফোন দাও, ফোন দাও। কত দূর আসলো দেখো। 10 মিনিট আগেই কথা হয়েছে। কি বললো? তখন কেবল কাঁচপুর ব্রিজ পার হচ্ছে। কাঁচপুর ব্রিজ? তার মানে বেলা 1টার আগে এসে পৌঁছার কোনো সম্ভাবনা নেই, তাও যদি রাস্তায় সেরকম জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে তো কোনো কথাই নেই। এত টেনশন করেন না তো রাহাত ভাই, যা হবার তা তো হয়েই গেছে। আমরা সবকিছু রেডি করে রাখি, পারভেজ ভাই আসার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করে দেব। কাজ শুরু করবে কি করে? পারভেজ তো আর ফেরেস্তা নয়, স্ক্রিপ্ট জানা নেই, মুখস্থের ব্যাপার আছে, আর তাছাড়া সারা রাত জার্নি করে আসছে। সে কাজ করবে কি করে? সঙ্গে কস্টিউম কি আছে তাও তো জানি না। সে তো সত্যি কথাই রাহাত ভাই, কিন্তু এই পরিস্থিতিতে কি আর করবেন বলেন? দেখো রবিন, প্যাকেজ নাটকের বয়স তো কম হলো না, কিন্তু আজ পর্যন্ত এই শিল্পে সত্যিকারের পেশাদারিত্ব গড়ে উঠল না। আর হবে কি করে? আমরা তো সত্যি কথা বলতে কেউ অনেস্ট নই। আমার কথাই ধরো না কেন, আমি নিজেও তো ঠিক কাজটা করছি না, সব সময় আমাকে একটা কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। তবুও আপনার ব্যর্থতার কথা আপনি ফিল করতে পারছেন, অন্য কেউ তো এ নিয়ে ভাবেও না। বাধ্য এসব, অনেক গুরু গম্ভীর কথা হয়ে গেল। এখন বলো, তমা কি করছে? গভীর ঘুমে অচেতন, কাল রাত 3টে পর্যন্ত শুটিং করেছে। ঠিক আছে, ওকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করার কোনো দরকার নেই। তুমি লাইটের লোকদের বলো প্রথম যে জোনে কাজ করব জোন লাইট কমপ্লিট করে রাখতে। তারপর পারভেজের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। খলিল, খলিল। কি ব্যাপার, কয়েকদিন ধরে দেখছি একেবারে বোম মেরে বসে আছো, বাইরে কোথাও বেরোচ্ছ না? মনটা ভালো নেই, নাটক লেখাটা ছেড়ে দেবো কিনা তাই ভাবছি। ওমা, কেন নাটক লেখা ছেড়ে দেবে কেন? নাটকে যে মেসেজটা আমি দিতে যাচ্ছি, নাটক তৈরি হওয়ার পর দেখছি তার কিছুই থাকছে না। তবুও তো টাকাটা তো পাচ্ছ। কি বলছো তুমি? টাকাটাই সব হলো? আমার সৃষ্টি বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না? তা তো ঠিক, কিন্তু কেন এমন হচ্ছে বলো তো? আসলে ব্যবসা ব্যবসা ব্যবসাকে সামনে রেখে যে যার মতো ফ্রি স্টাইলে চলছে, ন্যায় নীতির কোনো বালাই নেই। যাকগে যাক, এ নিয়ে তুমি আর মন খারাপ করো না। রাহাত ভাইয়ের নাটকের আজকে শুটিং না? হ্যাঁ। তুমি যাচ্ছ না কেন? আমার লেখা নাটকে আজকাল আর যাই না। আমি সেটে গেলে আর্টিস্টরা বিব্রত বোধ করে। কেন বিব্রত বোধ করবে কেন? সংলাপ থেকেও মুখস্থ করে না, আর মুখস্থ করার সময় বা কোথায় তাদের?
সংলাপ তারা বলে, তবে আমি যেভাবে লিখি সেভাবে বলে না। সুতরাং আমার উপস্থিতিতে তারা বিব্রত বোধ করে। আর আমার খারাপ লাগার ব্যাপারটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। সে আর বুঝতে পারছি না। এখন সবকিছুই ডিরেক্টরের উপর ছেড়ে দিই। এই নাটকটাও রাহাতের উপর ছেড়ে দিয়েছি। রাহাত ভাই তোমার সম্মান রাখবে। চা দেব? দাও। আর কত দেরি পারভেজের? ফোন দাও রবিন। এই মাত্রই ফোন দিলাম, বাসায় পৌঁছেছে, গোসল সেরেই ফ্রেশ হয়ে আসবে। এখন তার ফ্রেশ হওয়ার সময় হলো। এদিকে তো আমার 12টা বেজে যাচ্ছে। বাজবে না? আপনাদের প্ল্যানিং এর তো কোনো ঠিক নেই। সে কখন থেকে আমাকে এনে বসিয়ে রেখেছেন। আরে এসো এসো তোমা, ঘুম হলো? সেটে ঘুমানো যায় নাকি? কোন রকম একটু চোখ বোঝাই আর কি। তবুও তো একটু রেস্ট পেলে। পারভেজ ভাই আসতে দেরি হবে জেনেও আমাকে এত সকালে কল দিলেন কেন? আরে আমরা সেটা জানতাম নাকি? ও তো প্রমিস করেছিল সকালের মধ্যেই এসে যাবে। রাতে রওনা দিয়ে সকালে শুটিং, তাও আবার কক্সবাজার থেকে। এটা মোটেও প্র্যাকটিক্যাল নয়। তুমি কিছু মনে করো না তোমা, তুমি বরং লাঞ্চটা সেরে নাও। রবিন, তোমার লাঞ্চের ব্যবস্থা করো তো। হ্যাঁ করছি। রাহাত ভাই, প্রোডিউসার তো অস্থির হয়ে পড়েছে, কি করব? তুমি মেয়েটার কয়েকটা নাচের শট নিয়ে ছেড়ে দাও, ও নাকি আবার নাচ শিখছে। লাগাবেন কোথায়? আরে বাবা, সে পরে দেখা যাবে। আপনি আসবেন না? না, আমি আসলে রিকোয়েস্টের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে। মুনার নাচটা কেমন হলো রবিন ভাই? খুব ভালো হয়েছে, সব অ্যাঙ্গেল থেকে অনেকগুলো শট নিয়েছি। আচ্ছা, হিরো হিরোইনের লগে কোনো সর্দন যায় না? কেমন করে দিব? হিরো তো এখনো সেটেই আসেনি। ডিরেক্টর সাহেব কই? তারে দেখতেছি না যে। আছে, হাউজেই আছে, তবে মাথা খুব গরম। কেন মাথা গরম কেন? হিরো কথা মতো সেটে আসে নাই। আজ সারা রাত শুটিং করতে হবে, নইলে শেষ করা যাবে না। সেটার প্ল্যান নিয়েই ব্যস্ত। নইলে আপনার মেয়ের শুটিং তো তারই করার কথা। সে তো ঠিক কথাই। না 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 না, আপনারা কাজ চালা যান, দেখেন কোনো ত্রুটি যেন না হয়। সেজন্য আপনি চিন্তা করবেন না, রাহাত ভাই অভিজ্ঞ মানুষ, যে কোনো সিচুয়েশন ট্যাকেল করার অদ্ভুত ক্ষমতা আছে। সেই জন্যই তো তারে দিয়ে নাটকটা করবার চাইছি। আমরা কেন চলে যাবো? আরে না না, কি যে বলেন। রাহাত ভাইয়ের সাথে দেখা করেন, চা নাস্তা খান, শুটিং দেখেন, তারপর তো যাবেন। এটা তো আপনাদেরই নাটক। তা তো ঠিক। ডিরেক্টর সাহেব কোন ঘরে আছেন? আসুন, আমার সঙ্গে আসুন। সরি সরি রাহাত ভাই, আপনাদের সবাইকে খুব কষ্ট দিয়েছি। সরি বললেই তো সময়টা আর ফিরে পাবো না। তোমরা মেকআপ নিয়ে রেডি হও, শুটিং শুরু করতে হবে। রবিন, ওদের কস্টিউমটা বুঝিয়ে দাও। ঠিক আছে। কি রাহাত ভাই, বলেছিলাম না ওই দিন টাইম নামিয়ে দেব, পারলাম তো? হ্যাঁ, তা পারলাম, কিন্তু যে স্পিডে চালালাম, কি যে হয়েছে আল্লাহই জানে। মন মতো সব শর্ত নিতে পারলাম না। কি যে বলেন,
এর চেয়ে বেশি আর কি করবেন? কয়েকটা তো এক্সট্রা অর্ডিনারি শট নেওয়া হয়েছে, একেবারে ফাটাফাটি কারবার হয়ে যাবে। আগে দেখি এডিট করে কি রকম দাঁড়ায়। আমার সাইকেল চালানোর ব্যাপারটা দারুণ আসবে, কি বলো রবিন? এই কথা বলছো না কেন? আমি আর কি বলবো, আপনার সুন্দর সাইকেলটা চালিয়েছেন বেশ মজা করে। ঢাকার নাটকে এটা একটা নতুন সংযোজন, পাবলিক ভালোই খাবে। ঠাট্টা করছেন না তো? কি যে বলেন, আপনি আর আপনার সাইকেল তো আসল ফুটেজ খেয়ে ফেলেছে। আমি ভাবছি অন্য কথা। নাট্যকার যদি জিজ্ঞেস করে তার ডাক্তার নায়কের চরিত্র বদল করে তাকে এভাবে সাইকেলে ঘোরালাম কেন, তখন কি উত্তর দিব? আপনার দেখি নাট্যকারের ব্যাপারে ম্যানিয়া হয়ে দাঁড়িয়েছে। এখনকার নাটকে স্ক্রিপ্ট কোনো ব্যাপার নাকি? আরে স্ক্রিপ্ট ছাড়াই তো এখন কত নাটক হচ্ছে। পরিচালক শুধু সিচুয়েশন বুঝিয়ে দেয় আর আর্টিস্টরা নিজেদের মতো ডায়লগ বলে। কিন্তু এটা তো সেরকম নাটক না। যাকগে, যা হবার তা তো হবেই। রবিন। জি রাত ভাই। তুমি কাল সকালে এই প্যানেলে বসে যাও, লাইন আপ শুরু করে দাও, হাতে বেশি সময় নেই। ঠিক আছে রাহাত ভাই, আসি তবে। তমা দাঁড়ান, হ্যাঁ, একসঙ্গেই বেরোই। রাহাত ভাই, আমিও তাহলে আসি। আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ঠিক আছে, ইটস অল রাইট। সামাদ, ওদের ব্যাগগুলো গাড়িতে তুলে দাও। রবিন, চলো আমরাও বের হই, রাত তো আর বেশি বাকি নেই। রোজি, রোজি, কি ব্যাপার, গেল কোথায় রোজি? এই তো আমি। কি ব্যাপার, হয়েছেটা কি? শোনো, ওই রাহাত এইমাত্র ফোন করেছিল। ওমা, তাই নাকি? কি বললো? নাটকের সব কাজ নাকি শেষ, আজ রাতেই সিডি বের করে ফেলছে, কালকেই চ্যানেলে জমা দিয়ে দেবে। বাহ, এই তো সাংঘাতিক খবর। এত তাড়াতাড়ি নাটক বানিয়ে ফেললো? না, রাহাত ভাই করিত কর্মা লোক বটে। কাল সন্ধ্যের পর সিডি নিয়ে আসবে নাটকটা আমাদেরকে দেখাতে, ওর ল্যাপটপটা নিয়ে আসবে। সে তো আরো ভালো খবর, মানে নাটকটা কালকেই দেখতে পাবো, তাই তো? তাহলে তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। ওরা কজন আসবে বলো তো? কজন আবার, শুধু রবিনকে হয়তো সঙ্গে নিয়ে আসবে। তুমি তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা করছো, আর এদিকে আমার অবস্থা। ওমা, কি তোমার অবস্থা? কি ভয়? কিসের ভয়? শুটিংয়ের সময় যে সমস্ত প্রস্তাব সে দিয়েছিল সেগুলো যদি সে করে থাকে, তাহলে নাটকের যে কি অবস্থা হয়েছে তা একমাত্র আল্লাহই জানে। তার চেয়ে না দেখলেই বোধহয় ভালো হতো। তুমি আগে ভাগে এত হতাশ হইও না তো, আগে দেখোই না নাটকটা সে কেমন বানিয়েছে। ঠিক আছে, তুমি যখন বলছো দেখবো, পরে কিছু হলে তুমি সামলাবে। ঠিক আছে, আমিই সামলাবো। এখন নিশ্চয়ই তোমার চা খেতে ইচ্ছে করছে। বুঝলে কি করে? তা না হলে আমি তোমার স্ত্রী, বলো। হ্যাঁ, এই হলো আপনার পুরো নাটক, ৩৮ মিনিট ৩০ সেকেন্ড। এবার বলুন কেমন লাগলো? কেমন লাগলো?
কি বললো রাহাত? তোমার নাটক প্রিভিউ বোর্ড পাশ করে দিয়েছে, দারুণ এক চাঙ্ক পাওয়া গেছে। ঈদের পর দিন রাত 8:30টায় বলাকা চ্যানেলে। এক্ষুনি আসছে তোমার সঙ্গে দেখা করতে। এ কি ভয়ঙ্কর সংবাদ শোনালে তুমি রোজি। আমি তো কিছু বুঝতে পারছি না, এমন এক খুশির সংবাদ শুনে তুমি মন খারাপ করছো কেন? মন খারাপ করব না? আমার নাটক টেলিকাস্ট হবে, নাট্যকার হিসেবে আমার নামও যাবে, কিন্তু ওই নাটকে আমার অস্তিত্বের ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যাবে না। কে বলেছে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সরি সরি রাহাত ভাই, দরজা খোলা পেয়ে সোজা ঢুকে গেলাম। রবিন, মিষ্টির প্যাকেটগুলি ভাবির হাতে তুলে দাও। সর্বনাশ করেছো কি? এত মিষ্টি খাবে কে? কি যে বলেন ভাবি, ঈদের নাটক বলে কথা, আদিল ভাইয়ের লেখা, সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, দারুণ এক চান। ঈদের আনন্দ যে শুরু হয়ে গেছে। কিন্তু আপনার ভাই তো মুখ গোমড়া করে বসে আছে। মুখ গোমরা করে বসে থাকলে তো চলবে না। সবার এই ঈদের আনন্দ তো নষ্ট করতে দেয়া যায় না। আপনাকে হাসতে হবে আদিল ভাই, প্লিজ। আপনি হাসুন, আপনার হাসি মুখ আমরা দেখতে চাই। করছো কি? হাসুন না। করছো কি? আরে আদিল ভাই তো হাসুন। মোহাম্মদ আবুল কাশেম রচিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ নাটক জন্ম বৃত্তান্তর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদিল রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, আদিলের স্ত্রী ফেরদৌস আহমেদ লীনা, রাহাত খান, মোহাম্মদ আশরাফুল কবির, কোরবান আলী, কাজী আসাদ, সালেহা, রীতা ব্যানার্জি, পারভেজ, ফিরোজ আহমেদ ইকবাল, খলিল, এএফ আকরাম হোসেন। রবিন ও তমার চরিত্রে অভিনয় করেছেন জোবায়েদ হোসেন পলাশ ও শিরিনা খাতুন। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। আর জন্মবৃত্তান্ত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আবুল কাশেম।